বায়ুথলি। আচ্ছা, বায়ুথলি। তো আমরা শুরু করি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমি যেটুকু এখানে ছকের মধ্যে দেখাবো সেই অংশটুকু একেবারে জানবেন, খুবই ইম্পর্টেন্ট। কি দেখতে পাচ্ছেন? এখন আমি যেটি বলছি সেটি মনোযোগ দিয়ে শোনেন। যদি বলা হয় বায়ুথলি কি, রুই মাছের যে পৌষ্টিক নালী, রুই মাছের এই যে পৌষ্টিক নালী আর কি, আর কিডনি, এই পৌষ্টিক নালী আর কিডনির মাঝে, হ্যাঁ, তো বৃক্ক আপনার লেখার দরকার নাই, আপনি কিডনি লিখবেন। বৃক্ক যদি বৃক্ষ হয় তাহলে কিন্তু বৃক্ষে ফল ধরিবে, ঠিক আছে? এজন্য বৃক্ক বানান যদি বৃক্ষ হয় তাহলে বিপদ হতে পারে, এজন্য আপনি লিখবেন কিডনি। তাহলে পৌষ্টিক নালী এবং বৃক্কের মাঝে একটি বৈশিষ্ট্যপূর্ণ থলের মতো গঠন বিদ্যমান থাকে, যাকে বলা হচ্ছে বায়ুথলি। তাহলে এই যে এইখানে যে অংশটুকু দেখতে পাচ্ছি এই অংশটাই হচ্ছে কি বায়ুথলি। আর বায়ুথলি কোথায় থাকবে? আমরা একটু আগেই বললাম, পৌষ্টিক নালী এবং বৃক্ক, যে সেই বৃক্কর মাঝে থাকবে। আচ্ছা, এখন যদি বলি এটা কি, এই যে এইখানে থাকে হচ্ছে তোমার কি বলে, এখানে থাকে হচ্ছে মেরুদণ্ড। তাহলে এটা কি মেরুদণ্ডের উপরে থাকবে না মেরুদণ্ডের নিচে বলেন? মেরুদণ্ডের নিচে। হ্যাঁ, এখন যদি বলা হয় তাহলে বায়ুথলি কি, তাহলে বায়ুথলি থাকবে কোথায়? মেরুদণ্ডের নিচে। বৃক্কের মাঝে। হ্যাঁ, তাহলে এটা থাকবে কোথায়? পৌষ্টিক নালী এবং কিডনির মাঝে, মেরুদণ্ডের নিচে। এটা দেখতে কিরকম? থলির মতো, ঠিক আছে? এবার বলেন যে কারো কোথাও কোনো অসুবিধা আছে কি না। যদি কারো অসুবিধা নাই তো ওকে, ভেরি গুড। আচ্ছা, এইবার যদি বলা হয় এটি কোথা থেকে উৎপত্তি লাভ করে সেটা দেখে নেন। এটা কোথা থেকে উৎপত্তি লাভ করে সেটা দেখেন, পৌষ্টিক নালীর। আচ্ছা, এটা একটু চেঞ্জ করতে হবে। এটি হচ্ছে উৎপত্তি লাভ করে পৌষ্টিক নালীর পৃষ্ঠীয় প্রাচীর থেকে। কোথা থেকে? পৌষ্টিক নালীর পৃষ্ঠীয়। হ্যাঁ, এখানে কিন্তু প্রত্যেকটা লাইনে লাইনে এমসিকিউ, প্রত্যেকটা লাইনে লাইনে এমসিকিউ, ঠিক আছে? এরপরে আমরা দেখি যে এখানে দেখো যে সিলিয়াকো মেসেন্টারিক, কি নাম বললাম? সিলিয়াকো। হ্যাঁ, সিলিয়াকো মেসেন্টারিক ধমনীর মাধ্যমে কি হয়? বায়ুথলিতে রক্ত প্রবেশ করে। সিলিয়াকো মেসেন্টারিক, কি বললাম? সিলিয়াকো মেসেন্টারিক ধমনীর মাধ্যমে, মাধ্যমে রক্ত সরবরাহ করে। হ্যাঁ, আচ্ছা, আর বায়ুথলি থেকে হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে কি হয়? হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে বায়ুথলি থেকে হৃৎপিণ্ডে রক্ত প্রবেশ করে। এইটুকু বুঝছেন কিনা বলেন? হৃৎপিণ্ডে প্রবেশ করে। যেটুকু দাগিয়ে দিছে একটু পড়ো। কি দেখছো?
এটুকু কি বুঝতে কোনো অসুবিধা আছে কারোর? না স্যার। না স্যার। ওকে, এবার আমরা পরেরটা শুরু করি। তো দেখি পরেরটা। বায়ুথলি থেকে স্যার আপনার কথা ডবল ডবল শোনা যায়। স্যার কথা রিপিট হয়, আপনার কথা রিপিট হচ্ছে। এখন কি রিপিট হচ্ছে? না স্যার। আচ্ছা, তো যেটা বলছিলাম যে সিলিয়াকো মেসেন্টারিক ধমনীর মাধ্যমে বায়ুথলিতে রক্ত প্রবেশ করে এবং বায়ুথলি থেকে যকৃৎ পোর্টাল শিরার মাধ্যমে কি করে রক্ত বায়ুথলি থেকে হৃৎপিণ্ডে প্রবেশ করে, বুঝছেন? এবং জি স্যার। প্রায় সকল কঠিনাস্থি অর্থাৎ যে সকল মাছের অস্থি থাকে এইরকম মাছগুলিতে কিন্তু কি থাকে, যে বায়ুথলি পাওয়া যায়। তো সেই সকল জায়গায় কি হয় যে তোমার এই বায়ুথলি পাওয়া যায়। তো বায়ুথলি যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখেন বায়ুথলিতে কি থাকে, দুইটা প্রকোষ্ঠ থাকে। বায়ুথলির প্রকোষ্ঠ থাকে কয়টা? দুইটা। এই যে একটা সামনে, একটা পেছনে। এখন যদি বলা হয় এই দুইটার মধ্যে বড় কোনটা? পশ্চাৎ প্রকোষ্ঠ। পশ্চাৎ প্রকোষ্ঠ বড়। ওকে, তো দেখি যে প্রায় সকল কঠিনাস্থি মাছে এই বায়ুথলি পাওয়া যায়। রুই মাছের বায়ুথলি একটি খাঁজ দ্বারা দুটি অসম প্রকোষ্ঠে বিভক্ত। তো যে খাঁজের কথা বলা হলো এইটা হচ্ছে সেই খাঁজ, ঠিক আছে? এই যে এখানে এই খাঁজের মাধ্যমে কি হচ্ছে, এই দুইটা প্রকোষ্ঠ পরস্পরের থেকে কি হচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। তাহলে দুইটা প্রকোষ্ঠের মধ্যে আমি আবারও বলছি, সামনেরটি থাকবে ছোট আর পেছনের প্রকোষ্ঠ থাকবে বড়। আচ্ছা, তো গ্রাসনালী এবং বায়ুথলির মাঝে খেয়াল করো, গ্রাসনালী মানে গ্রাসনালী না বলে বলবা খাদ্যনালী। তাহলে কি, খাদ্যনালী এবং বায়ুথলির মাঝে একটি সংযোগকারী নালী উপস্থিত। এই যে এই সংযোগকারী এই নালীটার কথা বলা হচ্ছে। তো এই নালীটাকে বলা হয় ডাক্টাস নিউমেটিকাস। তোমাদের বইতে দেখো লেখা আছে নিউমেটিক ডাক বা নিউমেটিক নালী। তাহলে নিউমেটিক নালী দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে কি বলা হচ্ছে যে গ্রাসনালী এবং বায়ুথলির মাঝে একটি সংযোগকারী নালী উপস্থিত। একে বলা হচ্ছে ডাক্টাস নিউমেটিকাস। কি বলা হয়? নিউমেটিকাস। ডাক্টাস নিউমেটিকাস। এবং ডাক্টাস নিউমেটিকাস যদি বলা হয় কার সাথে যুক্ত থাকে, এই যে এটার নাম হচ্ছে কি, পুষ্টিক নালী। পুষ্টিক নালী। এইটুকু বোঝেননি কে বলেন? এইটুকু কি বুঝেছেন? জি স্যার। ওকে, আচ্ছা, এই নালী থাকার কারণে, এই নালী মানে কি, এই যে ডাক্টাস নিউমেটিকাস নালী থাকার কারণে রুই মাছের বায়ুথলিকে ফাইসোস্টোমাস বায়ুথলি বলা হয়। আচ্ছা, এখন আমরা পরের অংশটুকু লক্ষ্য করি। যদি কেউ না বুঝেন অবশ্যই জিজ্ঞেস করবেন, ঠিক আছে? যদি পড়া কেউ না বুঝেন জিজ্ঞেস করবেন। মানে আমি কিন্তু এরকম ভালো মেয়ে চাই না বলে, এরকম কিছু মানুষ কথা বলে না যে মেয়ে তো খুব ভালো, মুখ তুলে কথাই বলে না, কারোর সাথে কথা বলে না। আমার ওই রকম ভালো মেয়ের দরকার নাই, বাড়ির পাশে আগুন লাগছে এটা দেখেও বলে না যে আগুন লাগছে, এত ভালো মেয়ে আমার দরকার নাই। তো ঠিক আছে, পড়া বলতে হবে। তো ওই রকম ভালো মেয়ে আমার লাগবে না, যে বাড়ির পাশে আগুন লাগছে দেখতে পাচ্ছে ওইটা বলে না কাউকে। কি বুঝছেন? তাহলে কি করতে হবে, পড়া না বুঝলে বলবেন যে স্যার বুঝতে পারি নাই, বুঝাই দেন। কিন্তু আমি খুব ভালো, স্যারকে কিচ্ছু জিজ্ঞেস করি না, পড়া না পারলেও জিজ্ঞেস করি না, ওইরকম ভালো লাগবে না। হ্যাঁ, পরেরটায় যাই। বায়ুথলির বাইরের দিকের
ঘন সন্নিবিষ্ট রক্তজালক সমৃদ্ধ। বায়ুথলির যে বাহিরের দিকটা রয়েছে সেই বাহিরের দিকটা দেখেন কি বলা হচ্ছে, আমরা দেখি। বাহিরের দিকটা হচ্ছে ঘন সন্নিবিষ্ট রক্তজালক সমৃদ্ধ। এরপর যদি বলা হয় বায়ুথলির প্রাচীরটিকে কয়টি ভাগে ভাগ করা যায়? বায়ুথলির প্রাচীরকে দুইটি স্তরে আচ্ছা, দুইটি স্তরের মধ্যে দেখেন একটা থাকে বাহিরের দিকে, একটা থাকে ভিতরের দিকে। বাহিরের যে স্তর সেটাকে বলা হয় টিউনিকা এক্সটার্না, আর ভিতরেরটাকে বলা হয় টিউনিকা ইন্টারনা। এখন আপনারা বলেন যে বায়ুথলির প্রাচীরের স্তর থাকবে কয়টি? দুইটি। বাহিরের স্তরকে কি বলা হয়? আর ভিতরেরটাকে বলা হয় কি? টিউনিকা ইন্টারনা। আচ্ছা, এবার দেখেন যদি বলা হয় টিউনিকা যে এক্সটার্না সেটা কোন ধরনের টিস্যু দ্বারা তৈরি? যোজক কলা। আর ভেতরেরটা মসৃণ পেশি দিয়ে তৈরি। মসৃণ পেশি মানে কি? সেটি কি ঐচ্ছিক পেশি না অনৈচ্ছিক পেশি? ঐচ্ছিক পেশি না, এটা ভুল। মসৃণ পেশি মানে হচ্ছে কি? ঐচ্ছিক। আর অমসৃণ মানে কি? আমার তো মনে হচ্ছে মসৃণ পেশি মানেই হচ্ছে কি অনৈচ্ছিক না? এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি দিয়ে তৈরি। আচ্ছা, পরেরটায় যাই। বায়ুথলির উভয় প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীরে এপিথেলিয়াম সংলগ্ন একটি করে লাল গ্রন্থি থাকে। এই লাল গ্রন্থির নাম কি দেখেন? সবাই দেখেন, রেটি মিরাবিলি। গ্রন্থির নাম কি? রেটি মিরাবিলি। তো এই নামটা একটু মুখস্থ করেন। তাহলে মসৃণ পেশি যেটা বলা হলো, সেই মসৃণ পেশি মানে হচ্ছে অনৈচ্ছিক পেশি। আপনারা মসৃণ পেশি মানে ঐচ্ছিক পেশি না, ঠিক আছে? অনৈচ্ছিক পেশি। তো যেটা বলছিলাম যে গ্যাস গ্রন্থি থাকে, যেটার নাম হচ্ছে কি রেটি মিরাবিলি। আচ্ছা, এইবার দেখেন সামনের যে প্রকোষ্ঠের কথা বলা হলো, সেই সামনের প্রকোষ্ঠ কি করে? গ্যাস নিঃসরণ করে। সামনের যে প্রকোষ্ঠ থাকে, ছোট যে প্রকোষ্ঠ, সেই প্রকোষ্ঠ কি করে? গ্যাস নিঃসৃত করে গ্যাস, ঠিক আছে? এবং পেছনের যে প্রকোষ্ঠ, সেই প্রকোষ্ঠ কি করে? গ্যাস শোষণ করে। তাহলে দুইটা প্রকোষ্ঠের কাজ কি একই রকম না ভিন্ন রকম? তাহলে সামনের প্রকোষ্ঠ কি করে? গ্যাস নিঃসরণ করে। আর পেছনের যে প্রকোষ্ঠ, সেই প্রকোষ্ঠ গ্যাস কি করে? শোষণ করে। ক্লিয়ার? গ্যাস শোষণ করে। আচ্ছা, এইবার যে এখনই আমাকে বলবেন, যদি বলা হয় বায়ুথলির প্রকোষ্ঠের মধ্যে কোন কোন গ্যাস থাকে, সেই গ্যাসের নামগুলি আমরা একটু দেখে নিই। কি কি গ্যাস থাকে দেখেন? অক্সিজেন, তারপরে কি নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড। এই কোশ্চেনটি মানে এইটা দিয়ে পরীক্ষাতে প্রায়ই আসে কি MCQ। এখন বলেন কে কে পারবেন না? যদি বলা হয় বায়ুথলির ভিতর কোন কোন গ্যাস থাকে, বহুপদী কোশ্চেন আসে। অক্সিজেন, নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, রুই মাছের বায়ুথলি কতগুলো ক্ষুদ্র অস্থি দ্বারা ঘনিষ্ঠভাবে অন্তঃকর্ণের সাথে যুক্ত থাকে? তাহলে রুই মাছের বায়ুথলি কতগুলি ক্ষুদ্র হাড় মানে অস্থি যেটাকে বলা হয়, সেই অস্থি দ্বারা কি করে? অন্তঃকর্ণের সাথে যুক্ত থাকে। এবং এই সব অস্থিকে বলা হয় ভেবেরিয়ান অস্থিমালা। আপনাদের বইতে লেখা আছে উইবেরিয়ান অস্থিমালা বা উইবেরিয়ান অসিকল। কি বলা হয়? উইবেরিয়ান অসিকল। তো এই উইবেরিয়ান অসিকল, হ্যাঁ একই জিনিস, আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। তো এই উইবেরিয়ান অসিকল আবিষ্কার করেছিলেন জার্মানির একজন বিজ্ঞানী। কোথাকার বিজ্ঞানী? জার্মানির একজন বিজ্ঞানী। তো
তো জার্মানিতে কি হয় যে ডাব্লুর উচ্চারণ ওই যে এখানে লেখা আছে দেখো, জার্মান ভাষায় ডব্লুর উচ্চারণ ভি এর মতো হয়। জার্মানিতে কি হয়, ডাব্লু এর যে উচ্চারণ সেটা ভি এর মতো হয়, সেই জন্য জার্মানিরা যারা জার্মান দেশের লোকরা এটাকে বলা হয় ভেবেরিয়ান অসিকল বা ভেবেরিয়ান অস্থিমালা, আর আমরা বলি উইবেরিয়ান অসিকল। তার মানে দুইটাই সঠিক। ঠিক আছে, এক যদি ভেবেরিয়ান অসিকল বলো, বুঝতে পেরেছি। যদি বলো ভেবেরিয়ান অসিকল এটাও সঠিক, যদি বলো উইবেরিয়ান অসিকল এটাও সঠিক। ঠিক আছে, তো যেটুকু পড়ানো হয়েছে এইটুকু কারোর কি বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। ওকে, না স্যার। এইগুলির মধ্যে কিন্তু আজকে যে ছোট্ট সিটি দিব সেখানে কিন্তু কোশ্চেন আসবে। হ্যাঁ, এখন আমরা শিখব যে বায়ুথলির কাজগুলি কি কি। আচ্ছা, বায়ুথলির গঠন কিন্তু পরীক্ষায় আসতে পারে, যে টার্ম পরীক্ষায়, ফার্স্ট টার্ম পরীক্ষায় আসতে পারে, এজন্য একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে। তো বায়ুথলির কাজ প্রথমেই দেখি, এটি হচ্ছে উদর স্থিতীয় অঙ্গ হিসেবে কাজ করে। উদর স্থিতীয় অঙ্গ হিসেবে এরা কাজ করে। কি? আচ্ছা, এগুলো আমি সব বলছি। উপস্থিতি। অর্থাৎ পানির ভিতরে, হ্যাঁ, পানির ভিতরে মাছের তো যখন চলাফেরা করে, যেমন আমরা যখন মাটির উপর দিয়ে হাঁটি তখন কিন্তু আমাদেরও ভারসাম্য রক্ষা করে চলতে হয়, তাই না? যদি দেহের ভারসাম্য রক্ষা না থাকে, রক্ষা যদি না পাই, তাহলে কিন্তু আমরা মাটির উপরে হাঁটতে পারবো না, পড়ে যেতে পারি বা অন্য ধরনের অসুবিধা হতে পারে। তো মাছ যে পানির মধ্যে চলাফেরা করে, তো পানির ভিতরে কিন্তু মাছেরও দেহের ভারসাম্য রক্ষা করা লাগে। তো সেই ভারসাম্য রক্ষায় এই বায়ুথলি কিন্তু সাহায্য করে। ঠিক আছে, তার মানে মাছের ভারসাম্য রক্ষাকারী অঙ্গ হিসেবে কাজ করে কে? এই বায়ু। যেটা বলেছে বায়ুথলি পানিতেই যে দেখো ভারসাম্য, পানিতে সাম্যতা, অর্থাৎ এটির ভেতরের গ্যাসের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে চারপাশের পরিবেশের সাথে সম্পর্ক রেখে পানিতে মাছের ভারসাম্য রক্ষা করে। তুমি এত কথা বলার দরকার নাই, সরাসরি বলবা পানির বিভিন্ন গভীরতায় মাছের দেহের ভারসাম্য রক্ষায় বায়ুথলি সাহায্য করে। ঠিক আছে, হ্যাঁ, নারায়ণগঞ্জ থেকে আসো। মাছের ভারসাম্য রক্ষায় যে অঙ্গ সাহায্য করে তাকে উদস্থিতি হ্যাঁ হ্যাঁ যে অঙ্গ বলে। হ্যাঁ, অর্থাৎ এক কথায় বলে দিবা বায়ুথলি পানির বিভিন্ন গভীরতায় মাছের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে। কাজ শেষ। অভিযোজনক্ষম ভাসাল, অ্যাডজাস্টেবল ফ্লট। তো বায়ুথলি মাছের ভাসাল অঙ্গ হিসেবে কাজ করে। পানির যে কোনো গভীরতায়, পানির যে কোনো গভীরতায় বায়ুথলি পরিবর্তিত হয়ে পরিবেশ উপযোগী হতে পারে এবং এর ফলে কি হবে, স্বয়ংক্রিয়ভাবে মাছ কিন্তু সাঁতার কাটতে পারে। এটা তুমি এত পেঁচানোর দরকার নাই, সরাসরি বলবা পানির যে কোনো গভীরতায় মাছকে সাঁতার কাটতে বায়ুথলি সাহায্য করে। এরপর যথাযথ মাধ্যাকর্ষণ কেন্দ্র রক্ষা করে। বায়ুথলির এক অংশের গ্যাস অন্য অংশে স্থানান্তর করার মাধ্যমে, অর্থাৎ সম্মুখ যে প্রকোষ্ঠ সেখানে আমরা জানি গ্যাস উৎপন্ন হয়, নিঃসরণ করে। তো এই সম্মুখ প্রকোষ্ঠের যে গ্যাসগুলি, সেই গ্যাসগুলি কিন্তু পশ্চাৎ প্রকোষ্ঠেও স্থানান্তরিত হতে পারে এবং এই স্থানান্তরের মাধ্যমে রুই মাছ কি করে, দেহের মাধ্যাকর্ষণ যে কেন্দ্র, সেই মাধ্যাকর্ষণ কেন্দ্র রক্ষা করে। তাহলে মাধ্যাকর্ষণ কেন্দ্র বা মাধ্যাকর্ষণ কেন্দ্র রক্ষা করার কাজে এই বায়ুথলি সাহায্য করে। এরপর আমরা জানি অনেক সময় পানিতে কি হয়, অক্সিজেনের পরিমাণ কমে যায়। তো আমরা একটু আগেই দেখলাম যে বায়ুথলির মধ্যে কিন্তু অক্সিজেন সংরক্ষিত থাকে। অক্সিজেন কি থাকে, বায়ুথলির মধ্যে জমা থাকে, সংরক্ষিত থাকে। হ্যাঁ, সংরক্ষিত থাকে। তো যখন পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা যায়, তারা এই বায়ুথলির মধ্যে যে অক্সিজেন সংরক্ষিত অবস্থায় থাকে সেটাকে তারা শ্বসন কাজেও কিন্তু ব্যবহার করতে পারে। তো পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে বায়ুথলিতে বিদ্যমান গ্যাস সেই ঘাটতি পূরণ করে মাছের শ্বসন কাজে সহায়তা করে। তারপরে প্রতিধ্বনি সৃষ্টি করতেও কিন্তু বায়ুথলি সাহায্য করে। যদি বলা হয় মাছের কোন অঙ্গ প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে, শব্দের প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে, বায়ুথলি। কি পড়া কি বুঝতে পারছেন? আজকে তো অনেক সহজ পড়া। জি স্যার। জি স্যার।
ওকে, পরেরটা যাই, শব্দ উৎপাদন। ঠিক আছে, এই যে বায়ুথলি কিন্তু শব্দ সৃষ্টিতেও কিন্তু সাহায্য করে। হুম, এরপরে মোটামুটি আমাদের এইটুকু জানলেই হবে। ঠিক আছে, এইটুকু কি বোঝা গেছে? জি স্যার। এখন আমরা সর্বশেষ যে টপিকটা, সেই টপিকটা শুরু করি। সেই টপিকটা হচ্ছে রুই মাছের প্রজনন এবং জীবন বৃত্তান্ত। এটা হলে আমাদের আজকের লেকচার শেষ। তো প্রাকৃতিক প্রজননের জীবতত্ত্ব দেখে নিই। প্রকৃতিতে বংশের ধারাবাহিকতা টিকিয়ে রাখার জন্যই রুই মাছ প্রজনন করে। সার্থক প্রজননের জন্য প্রয়োজন হয় কি কি, দেখো এইগুলো একটু খেয়াল রাখতে হবে। এখানে কি কি লাগে দেখো, পরিমিত অপটিমাম অক্সিজেন লাগবে, তারপরে পরিমাণ মানে পর্যাপ্ত পরিমাণে তাপমাত্রা লাগবে, আর পর্যাপ্ত পরিমাণ খাদ্য সমন্বিত এবং সূত্রমুক্ত একটি আদর্শ পরিবেশ লাগবে। তাহলে কি, এবং এই ধরনের পরিবেশ যেখানে রুই মাছ পাবে সেখানেই সে কি করে নির্বিঘ্নে ডিম ত্যাগ করতে পারে। তো রুই মাছের যে যৌন পরিপক্কতা দেখি, রুই মাছ হচ্ছে একলিঙ্গ প্রাণী, অর্থাৎ মেল এবং ফিমেল আলাদা জীব, কিন্তু প্রজনন ঋতু ছাড়া এদের পুরুষ এবং স্ত্রী মাছ আলাদা করা কঠিন। তো পুরুষ এবং স্ত্রী মাছ সাধারণত 2 বছর বয়সে যৌন পরিপক্কতা লাভ করে। দেখো এইটুকু জানতে হবে, এমসিকিউ আসে যে পুরুষ এবং স্ত্রী মাছ কত বছর বয়সে, এই যে খেয়াল করো 2 বছর বয়সে যৌন পরিপক্কতা লাভ করে, এবং এদের 50% যৌন পরিপক্কতা লাভ করে 3 বছর বয়সে। তো এদের মধ্যে 50% যৌন পরিপক্কতা লাভ করে কত বছর বয়সে? 3 বছর বয়সে। 3 বছর এবং বয়সে। সকল পুরুষ 4 বছর এবং সকল স্ত্রী 5 বছর বয়সে যৌন পরিপক্কতা লাভ করে। সাধারণত যৌন পরিপক্ক স্ত্রী মাছ 51 থেকে 70 সেন্টিমিটার এবং পুরুষ মাছ 60 থেকে 65 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। তো তোমাদের বইতে একটু কম বেশিও কিন্তু থাকতে পারে, এই যে যতটুকু লম্বার কথা বলা হচ্ছে এইটুকু কিন্তু একটু পরিবর্তিত হতে পারে। সেই ক্ষেত্রে তোমার বইতে যেটা দেয়া আছে তুমি সেটাই পড়বা। আচ্ছা, প্রজননের সময় স্ত্রী মাছের উদর পুরুষ অপেক্ষা স্ফীত থাকে, মানে উদর মানে কি, যে পেট। তো এটা হচ্ছে কি, পুরুষ অপেক্ষা স্ত্রীদের যে উদর সেটা হচ্ছে চওড়া হয়ে থাকে। এ সময় পুরুষ মাছের বক্ষ পাখনাগুলো আকারে পুচ্ছ পাখনার সমান বা বড় হয়, কিন্তু স্ত্রী মাছের ক্ষেত্রে পুচ্ছ পাখনা হতে ছোট থাকে। আর পুরুষের বক্ষ পাখনা গুলোর পৃষ্ঠতল অমসৃণ থাকে, কিন্তু স্ত্রীদের মসৃণ থাকে। এই যে এই পার্থক্যগুলি কিন্তু পড়তে হবে, যে প্রজনন ঋতুতে পুরুষ এবং স্ত্রী মাছের যে দৈহিক কাঠামোতে কি কি পার্থক্য পরিলক্ষিত হয় সেই বিষয়গুলি কিন্তু লিখতে হবে। এই ধরনের 2 মাস কিন্তু দিয়ে দিতে পারে, হয়তো এই পরীক্ষায় যদি নাও দেয়, তো তোমরা যখন অ্যাডমিশন টেস্ট দিবা সেই অ্যাডমিশন টেস্টের সময় কিন্তু এইগুলি তোমার আসতে পারে। তো যে এগুলো এখন ভালো করে শিখে রাখবে সে পরবর্তীতে কিন্তু অ্যাডমিশন টেস্টে ভালো করবে। এখন দেখি প্রজনন যে তন্ত্র। যৌন পরিপক্ক রুই মাছের জননাঙ্গগুলি বৃহৎ আকৃতির হয়। ঠিক আছে, যদি বলা হয় কেমন আকৃতির হবে, এগুলো হবে বৃহৎ আকৃতির। দেখো, বৃহৎ আকৃতির। হ্যাঁ, বৃহৎ আকৃতির। প্রজননকালীন সময়ে পুরুষের যুগ্ন শুক্রাশয় এবং গোলাপী বর্ণ ধারণ করে। তাহলে যুগ্ন বলা হচ্ছে কেন? কারণ 2টা থাকে সংখ্যায়। দেখাইতে আমরা, এই যে এটা হচ্ছে পুরুষ রিপ্রোডাক্টিভ অর্গান, এবং দেখো সংখ্যায় আছে 1টা 2টা, সংখ্যায় কয়টা? 1টা 2টা, এই জন্য বলা হচ্ছে যুগ্ন। সংখ্যায় 2টা থাকে বলে সেই জন্য বলা হচ্ছে যুগ্ন। এবং হ্যাঁ, যুগ্ন শুক্রাশয়, যদি বলা হয় প্রজনন ঋতুতে শুক্রাশয়ের রং কেমন ধারণ করে? রং গোলাপি বর্ণ ধারণ করে, এবং বায়ুথলির নিচ দিয়ে উদর গহ্বরের সম্মুখ হতে পশ্চাৎ প্রান্ত পর্যন্ত বিস্তৃত হয়। তো এখানে গোলাপি রঙের কথা বলা হয়েছে, এই চিত্রেও কিন্তু গোলাপি রঙই দেখানো হয়েছে। প্রতিটি শুক্রাশয়ের পশ্চাৎ দিক হতে একটি জননালী বা ভাস ডিফারেন্স দেখো বের হয়। এই যে এখানে দেখো শুক্রনালী যেটাকে বলা হচ্ছে, সেই শুক্রাশয় থেকে শুক্রনালী বের হচ্ছে, এবং এই শুক্রনালী 2টা আমি একটু দেখাই দিই। এখানে
এই যে দেখো, তো এইখানে একটা শুক্রনালী থাকে, এই একটা শুক্রনালী, এই দুই শুক্রনালী দেখো একসাথে মিলিত হয়ে গেছে, দেখছো? স্যার। একসাথে জি মিলিত স্যার। হয়ে এই যে এখানে দেখো রেচন জনন যে ছিদ্র, সেই ছিদ্র দিয়ে কি হচ্ছে আলাদা হয়ে গেছে। তো যেটা বলা হচ্ছে প্রতিটি শুক্রাশয়ের পশ্চাৎ দিক হতে একটি করে জননালী বা ভাস ডিফারেন্স বের হয়ে পশ্চাদের রেচন জনন সাইনাসে উন্মুক্ত হয়। এই যে এইটা হচ্ছে রেচন জনন সাইনাস বা ছিদ্র। শুক্রাণু সমেত শুক্ররস সাইনাস হতে দেহের বাইরে নিক্ষিপ্ত হয়। স্ত্রীদেহ যুগ্ন ডিম্বাশয় বায়ুথলির নিচ দিয়ে, তার মানে কি এখানে বলা হচ্ছে এই যে দেখো ডিম্বাশয়ও কিন্তু রুই মাছে থাকবে দুইটা, ঠিক আছে? তাহলে ডিম্বাশয় যদি বলা হয় কয়টা থাকবে? দুইটা। এগুলো এবং এই ডিম্বাশয়টা দেখো, ডিম্বাশয়টা কিন্তু শুক্রাশয় থেকে আকারে বড় হবে এবং পেরিটোনিয়াম নামক পর্দা দ্বারা আবৃত থাকবে। এদের কোনো ডিম্বনালী থাকে না। তাহলে ডিম্বাশয়ে কোনো ডিম্বনালী থাকে না। এখানে যেমন দেখো দুইটা সম্মিলিতভাবে একটা নালী তৈরি করছিল, সেরকম নালী কিন্তু এই জায়গায় নেই। ডিম্বাণু দেহ গহ্বরে মুক্ত হয় এবং একজোড়া জেনিটাল ছিদ্রের মাধ্যমে বাইরে নিক্ষিপ্ত হয়। এই যে এইটাই হচ্ছে সেই জেনিটাল ছিদ্র, ঠিক আছে এখানে। আচ্ছা, এখন আমরা পরের অংশটুকু দেখি। প্রজনন ঋতু দেখি কি। প্রকৃতিতে রুই মাছ বছরে একবার প্রজনন করে। কয়বার? প্রকৃতিতে বছরে একবার, এবং সেটা হচ্ছে জুন জুলাই মাস। হ্যাঁ, তো সাধারণত বর্ষাকাল, যদি বাংলায় বলা হয় কোন মাস? বর্ষাকাল। আর ইংরেজি হচ্ছে জুন জুলাই মাস, কারণ এই জুন জুলাই মাসে প্রচুর বৃষ্টিপাত হয়। তো যখন বৃষ্টি হয় সেই সময় তারা পানিতে ডিম ছাড়ে। এদের প্রজননের উপযুক্ত সময়, কেননা এই সময় জলাশয়ের স্রোতময় ঘোলা পানি মাছের বেঁচে থাকার জন্য উপযুক্ত। ডিম ছাড়ার সময়কাল দেখো, তো স্রোতযুক্ত পানির তাপমাত্রা যখন 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস হয়, তোমাদের বইতে টেম্পারেচারে হয়তো 27 লেখা থাকতে পারে। স্রোতযুক্ত পানির তাপমাত্রা যখন 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস হলে এবং পানিতে প্রচুর পরিমাণে কি থাকবে, যখন অক্সিজেন থাকবে, তখনই রুই মাছ প্রজননের জন্য তৈরি হয়। এবং পানিতে অধিক, এই যে এটা কিন্তু আসতে পারে, পানিতে অধিক অক্সিজেনের উপস্থিতি এদের যে যৌন গ্রন্থি রয়েছে সেই যৌন গ্রন্থিকে স্টিমুলেট করে। প্রজননের সময় পরীক্ষার মধ্যে কোনটা দেব? তোমাদের যে কোনো একটা থাকবে, তোমাদের ওই গাজী আজমল স্যারের বইটাই পড়বা। প্রজননের সময় পুরুষ মাছ স্ত্রী মাছকে অনুসরণ করে এবং এই সময় পানিতে ছুটাছুটি করে এবং পানি তোলপাড় করে। স্ত্রী মাছ দেহ থেকে হঠাৎ ডিম ছাড়ে এবং সঙ্গে সঙ্গে পুরুষ মাছ ডিমের উপর শুক্ররস ছেড়ে দেয় এবং নিষেক ঘটায়। তাহলে যদি বলা হয় রুই মাছের নিষেক কি বহির্নিষেক না অন্তর্নিষেক? বহির্নিষেক। এবং কি বলা হলো, যে মাছগুলি পানিতে ছুটাছুটি করে, তারপরে পানি তোলপাড় করবে, তারপরে স্ত্রী মাছ কি করবে, একটু ঝাঁকুনি দিয়ে তারপরে কি করে ডিম ছাড়ে এবং সব পুরুষ মাছ কি করে, হ্যাঁ, এই ডিমের উপর শুক্ররস ছেড়ে দিচ্ছে। তো এই যে এই ধরনের প্রজননকালীন যে আচরণ, মাছের প্রজননকালীন আচরণকে বলা হয় স্পনিং। কি বলে? হ্যাঁ। প্রতি প্রজনন ঋতুতে রুই মাছের ডিম উৎপাদন ক্ষমতাকে ফিকান্ডিটি বলে। প্রতি কেজি ওজনের রুই মাছের ফিকান্ডিটি 1 থেকে 4 লক্ষ, অর্থাৎ 1 কেজি ওজনের একটি রুই মাছ 1 থেকে 4 লক্ষ ডিম ছাড়তে পারে। 1 কেজি ওজনের একটি রুই মাছ একটা প্রজনন ঋতুতে 1 থেকে 4 লক্ষ ডিম ছাড়তে পারে এবং এক ঋতুতে 1 থেকে 4 লক্ষ ডিম উৎপাদন করতে পারে। যা বললাম। প্রজননের স্থান, প্রকৃতিতে উপযুক্ত পরিবেশ ছাড়া রুই মাছ কখনো প্রজনন করে না। দেখো, পুকুর, বিল বা কোনো বদ্ধ জলাশয়ে রুই মাছের স্পনিং বা ডিম ত্যাগ ঘটে না। পুকুরে, বিলে অথবা জলাশয়ে রুই মাছের
কি ডিম ত্যাগ করে না। তাহলে স্রোতযুক্ত, যেখানে স্রোত থাকবে, স্রোতযুক্ত নদী, খাল, প্লাবনভূমি ইত্যাদিতে এরা ডিম ছাড়ে। এরকম পরিবেশের অভাবে পরিপক্ক ডিমগুলো, এইটা একটু খেয়াল রাখতে হবে, এরকম পরিবেশের অভাবে পরিপক্ক ডিমগুলো দেহ কর্তৃক শোষিত হয়ে যায় এবং এই ঘটনাকে বলা হয় অ্যাট্রেসিয়া। পরীক্ষায় আসতে পারে অ্যাট্রেসিয়া কাকে বলে। রুই মাছের যদি ডিম ছাড়ার যে পরিবেশ, একেবারে অনুকূল যদি পরিবেশ না পায়, তাহলে ডিমগুলি কি হয়, দেহ কর্তৃক শোষিত হয়ে যায় এবং এটাকে বলা হচ্ছে অ্যাট্রেসিয়া। কি বলে? অ্যাট্রেসিয়া। তো যদি জ্ঞানমূলক কোশ্চেন দেওয়া হয়, দেহে কি আবার ডিম গুলো শুষে ফেলে? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাকে বলা হচ্ছে অ্যাট্রেসিয়া। আবার দিয়ে দিতে পারে কোশ্চেন যে অ্যাট্রেসিয়া কোথায় দেখা যায়, পারা যাবে? আচ্ছা, যদি এই লাইনটা কেটে গেলে তোমরা হচ্ছে এটা লিখে দিবে আইডি গুলি। হ্যাঁ, স্যার কবে যেন পরীক্ষা নিলেন? আগামী শনিবার। আর আজকে তো ছোট্ট একটা পরীক্ষা নিবই। জলাশয়ে রুই মাছের জীবনে বছরের পর বছর এই ঘটনা ঘটতে থাকে। বাংলাদেশের অধিকাংশ নদী এবং প্লাবনভূমিতে রুই মাছ প্রজনন করে থাকে, তবে কয়েকটি নদী এবং প্লাবনভূমিকে রুই মাছের প্রাকৃতিক প্রজনন স্থান হিসেবে শনাক্ত করা হয়েছে। তো সেই জায়গাগুলি কি কি আমরা দেখে নিই। চট্টগ্রামের হালদা নদী, কার্প জাতীয় মাছের জন্য পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক প্রজনন ভূমি হচ্ছে এই হালদা নদী। তারপরে যমুনা নদীর আরিচা, সিরাজগঞ্জ, বাহাদুরবাদ এবং ফুলছড়ি ঘাটের নিকটস্থ অঞ্চল। তারপরে পদ্মা নদী রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল। ময়মনসিংহ শহরের পার্শ্ববর্তী আদি ব্রহ্মপুত্র। কুষ্টিয়া শহরের পার্শ্ববর্তী গড়াই নদী, গড়াই নদীতে এখন পানি নেই, আমার বাড়ি কুষ্টিয়ায় তো আমি জানি। আড়িয়ালখা নদী, মধুমতি নদী এবং চলনবিল এবং টাঙ্গুয়ার হাওরের যে প্লাবনভূমি, সেইগুলিতেও কিন্তু এদের প্রজননটা ঘটে থাকে। বড়াই নদী এখন মনে হয় ড্রেজিং করছে। আচ্ছা, পরেরটা দেখি যে প্রাকৃতিক পরিবেশে স্রোতস্বিনী নদীতে স্পনিং এর সুবিধা কি কি। বিরামহীন স্রোতযুক্ত এবং ঘোলা পানি মাছের ডিম এবং লার্ভাকে শিকারীর হাত থেকে রক্ষা করে। তো যদি এরকম আসে যে রুই মাছের যে স্রোতযুক্ত পানিতে ডিম ছাড়ে, তার সুবিধা কি, তাহলে এই ডিম এবং লার্ভা কি করে, শিকারীর হাত থেকে রক্ষা করে। নিষিক্ত ডিমে পরিস্ফুটনরত ভ্রূণের স্রোতময় পানি থেকে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পায়, এইটা মুখস্থ করবা। পানির স্রোত মাছের ডিম এবং লার্ভাকে স্থানান্তর করে, এদের অনেক নতুন প্লাবনভূমিতে চলে আসে, সেখানে মাছের রেণুপোনা এবং ধানীপোনার জন্য পর্যাপ্ত খাবার থাকে। 1 মিনিটের মধ্যেই কেটে যেতে পারে, তোমরা আইডি গুলি লিখে দিবা। তো রুই মাছের যে জীবন চক্র, সেই জীবন চক্রগুলি তোমরা একটু পড়ে নিবা। হ্যাঁ, আজকে মনে হয় শেষ করতে পারবো না, এরপরে কি ক্লাস আছে না? জি স্যার, আইডি কি গ্রুপে লিখবো? আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা, আমার পার্সোনাল মেসেঞ্জার গ্রুপ, ওখানে লিখবা। আচ্ছা স্যার। ঠিক আছে, রুই মাছের যে জীবন চক্রটা পড়ে নিবা একটু, ঠিক আছে, সহজ আছে। আর আমি ওই দিন এগুলো থেকে কি ধরনের প্রশ্ন হয়ে থাকে? এমসিকিউ, সিকিউ। হ্যাঁ এমসিকিউ আসে। রেণুপোনার বয়স কতটুকু, তারপরে রেণুপোনা কতটুকু লম্বা, ধানীপোনা কতটুকু বয়স, ধানীপোনা কি খায়, আঙ্গুলিপোনা কাকে বলে, আঙ্গুলিপোনা কতটুকু লম্বা, ব্রুড ফিশ কাকে বলে। ঠিক আছে, তাহলে রুই মাছের সাধারণত 1.5 থেকে 2 বছর বয়সে যৌন পরিপক্কতা লাভ করে, তখন একে ব্রুড মাছ বলে। ঠিক আছে, এইগুলি পড়তে হবে। আর রুই মাছের সংরক্ষণের কৌশল তো আমরা ইতিমধ্যেই পড়েছি, ঠিক না? তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর আগামী দিন পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন। আমি ক্যাম্পাস ওয়াইজ দেখবো যে কোন ভবন থেকে কতজন ফুল মার্কস পাই। ঠিক আছে? জি স্যার। এমসিকিউ পরীক্ষা? হ্যাঁ এমসিকিউ। কালকে কি এমসিকিউ হবে? আর আজকে যে এই অধ্যায় থেকে তো 5টা 10টা এমসিকিউ দিব, আর নেক্সট ক্লাসে সম্পূর্ণ রুই মাছের অধ্যায় থেকে এমসিকিউ কোশ্চেন থাকবে। কোশ্চেন থাকবে 70টা বা 60টা, সময় থাকবে কিন্তু যথারীতি 40 মিনিট। ঠিক আছে, তো কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। স্যার রুই মাছ থেকে আমাদের সিকিউ প্রশ্ন কিভাবে করা হয়ে থাকে? আমি ওই যে নোট একটা দিয়ে দিব, অসুবিধা নাই, আজকে দিয়ে দিচ্ছি, নোট দেখবেন, সব বোর্ড কোশ্চেন গুলি নোটের মধ্যে থাকবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।